আমাদেরকে একটি ঘরে উপস্থাপন নিয়ে বসালেন, ওখানেই আসবেন এবং আমরা দিক নির্দেশনা নিব। জাদু মিয়া এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নিয়ে আসবেন, জাদু মিয়া তাকে নিয়ে আসছেন। আমরা সকলে উপস্থিত। ওখানে দেবেন শিকদার, বাসার ভাই, বাসুদা, মেনন, রণ সকলেই উপস্থিত, সিরাজুল হোসেন খান, আমরা সকলে উপস্থিত। ওখানে আমরাও গেছি, খুলনা থেকে শিলিগুড়িতে উপস্থিত হয়েছি। সিপিআইএম এর নেতা কিছুক্ষণ পর পরই আমাদেরকে সংবাদ দিচ্ছেন, এই আসবেন, এই এসে পৌঁছে দেবেন, এখানে পৌঁছবেন। হঠাৎ করে দৌড়তে দৌড়তে একজন সিপিআইএম এর নেতা চলে আসলেন। সিপিআইএম এর নেতা এসে বলছেন, মৌলানা ভাসানী ভারতে পৌঁছে গেছেন, উনি আসবেন। তারপরে আরেকজন নেতা এসে বলছেন যে মৌলানা ভাসানীকে পাওয়া যাচ্ছে না, বিএসএফ কোথায় নিয়ে গেছে তা জানি না। এই ছিল ঘটনা। আর জাদু মিয়া সম্পর্কে বলছি, জাদু ভাই উনিও ভারতে পৌঁছেছেন, কিন্তু কোথায় আছেন আমরা জানি না। ওনাকে কোথায় কে নিয়ে গেছে, ওনাকে অ্যারেস্ট করেছে, কি নিয়ে গেছে আমরা কিছুই জানি না, কিন্তু উনি ভারতে পৌঁছেছেন এটুকু আমরা জানি। এরপরে আমরা ওখান থেকে কিছুটা হতাশ মনোভাব নিয়ে অনুভব করলাম যে ভারত সরকার চায় না যে মৌলানা ভাসানী লেফট অর্গানাইজেশনের ছেলেরা কিংবা লেফট অর্গানাইজেশনে জড়িত যারা, তারা সামনের দিকে এগিয়ে আসুক, মৌলানা ভাসানীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, এটা চায় না। তখন আমরা আমাদের ওইখানকার যারা আমরা ছিলাম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যুদ্ধে থাকবো, যুদ্ধের ময়দান ছাড়বো না। তখন ভারতে অবস্থান করছে আওয়ামী লীগের সমস্ত বড় বড় নেতারা, সব নেতারাই ভারতে চলে গেছেন, ভারতের আতিথেয়তায় তারা সমৃদ্ধ হচ্ছে। কি করবেন, তাদের ডিকটেশনের মধ্যে ছিলেন, কিন্তু আমরা থাকি নাই, আমরা এসে যুদ্ধে অংশগ্রহণ করেছি। এর পরের ঘটনা হলো, আমরা এইটুকু বলতে পারি, আজকে একটি সত্যি কথা আপনাদেরকে জানাই, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অংশগ্রহণ ছিল, আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল না। আওয়ামী লীগ যুদ্ধের মধ্যে ময়দানেই ছিল না। ওখানে সমস্ত যুদ্ধ ঘটনা সংগঠিত করেছিল বিদ্রোহী নেতৃবৃন্দ এবং লেফট নেতৃবৃন্দ, সকলে যুদ্ধ পরিচালনা করেছিল। সমস্ত জায়গায় যেখানে যেখানে ফ্ল্যাগ উঠেছিল, বাংলাদেশের ফ্ল্যাগ উঠেছিল এই ন্যাশনাল আওয়ামী পার্টি এবং কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দদের মাধ্যমে। আওয়ামী লীগের কোন নেতাকে আমরা পাইনি, আমাদের সাথে কখনো কোনো নেতা ছিল না। বিশেষ করে আমি দক্ষিণ পশ্চিম অঞ্চলের কথা বলছি। আমি পরবর্তীতে 1975 সালে যখন জাদু মিয়ার আমরা পেলাম, জাদু মিয়াকে উনি বাংলাদেশে যখন এসে পৌঁছালেন, তখন তার উপর একটি গুলি আক্রমণ হয়েছিল, বাট জানে বেঁচে গেলেন, এটাও সত্য কথা। তারপরে থেকে স্বাধীনতার পরে উনি জেলে ছিলেন। 75 সালে উনি বেরোলেন। বেরোবার পরে আমরা তার সাথে দেখা করতে গেলাম। আমি তখন সাংবাদিকতা করি, আমি 66 থেকে সাংবাদিকতা করি। তার বাসায় গেলাম, মগবাজারে তার বাসা, ও ভাড়া বাসা ছিল। বলতে ভাড়া বাসা ছিল না, ভাড়া বাসা ছিল, নিজের বাড়ি ছিল না। জাদু ভাই আমাদেরকে অনেক কথা বলেন, কি করব, এখনো দিক নির্দেশনা তো কিছুই বুঝতে পারছি না। তবে একটা জিনিস আমি বুঝি, এই 75 সালের সরকার পরিবর্তনের যে ধারায় আমাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে এবং আমরা এই দেশে রাজনীতির অঙ্গনে বিচরণ করব এবং আমরা দেশ পরিচালনা করব, এটা আমাদের করা উচিত। তার জন্য আমাদের কিছুটা হলেও আমাদের নীতি আদর্শকে কিছুটা হলেও কম্প্রোমাইজ করতে হবে। কি কম্প্রোমাইজ বলে? আদর্শিক কোনো কম্প্রোমাইজ না, কৌশলগত কম্প্রোমাইজ। আমাদের যে রাজনৈতিক কর্মসূচি ছিল তার থেকে আমরা বেরিয়ে এসে আমরা বর্তমানকে সামনে রেখে, বর্তমান নেতৃত্বকে একজনকে সামনে নিয়ে আমাদের
সামনে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে হবে, এবং তিনি তাই করেছিলেন। যে জন্য গাজীউল হাসান বলছে বারবার করে জাতীয় বীর, তখন জাতীয় বীর আমাদের সামনে কিন্তু জিয়া রহমান ছাড়া আর কেউ ছিল না। এটাই বাস্তবতা। জিয়া রহমানকে সামনে রেখেই জাদু মিয়া তার যে দুদু বলে গেল, শামসুজ্জামান দুদু বলে গেল যে তিনি রাজনৈতিক জাদু করেছিলেন, এবং রাজনৈতিক জাদুর তার নেতৃত্বেই আমার সাথে ওনার সাথে একটা আলাদা সম্পর্ক, জাদু মিয়ার সাথে আলাদা একটা সম্পর্ক ছিল। আমি সেই সম্পর্কের উপর ভিত্তি করে তার বাসায় প্রতিনিয়ত যেতাম, এবং রাজনৈতিক ভাবে কি চলছে না হচ্ছে আমি জানতাম। উনি কথা বলছেন কি গাজীউল হাসান জানে, গাজী তখন সাংবাদিকতা করতো, যে গাজী খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিল। জাদু ভাই আমাদেরকে বললেন যে আমি জিয়া রহমানের নেতৃত্বেই আমাদের এখন আসতে হবে। এই কারণেই আসতে হবে যে আমাদের সামনে একক নেতৃত্ব দেওয়ার কোনো ক্ষমতা আমাদের কারো নাই। উনি এই উপলব্ধি করেছিলেন, উপলব্ধি করেই উনি বলেছিলেন আজকে জাতীয় সংহতির প্রয়োজন, বাংলাদেশের সার্বভৌম স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় সংহতির প্রয়োজন, এবং তার জন্য আমাদেরকে যদি কোনো নেতৃত্ব সামনের দিকে চলে আসে, এবং জিয়াউর রহমান সেই নেতৃত্ব এখন প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ জিয়াউর রহমানকে মাধ্যমেই আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। পরবর্তীতে আপনারা সকলেই জানেন জিয়াউর রহমান জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি নির্বাচন করেন জাতীয় ফ্রন্টের মাধ্যমে, 7 দল একটা ফ্রন্ট হয়েছিল, 7 দলের ফ্রন্টের মাধ্যমে জিয়াউর রহমান, আর 22 দল ছিল, 7 দলীয় ফ্রন্ট ছিল, 7 দলীয় ফ্রন্টের মাধ্যমে ইলেকশন করলেন। আর হলো কি ন্যাশনাল আওয়ামী পার্টি তার মধ্যে অন্যতম প্রধান দল, কাজী জাফর আহমেদের ইউপিপি তখন দল, জাগো দল, কিংবা অনেক ছাত্রী পলিটিক্যাল পার্টি তখন অংশগ্রহণ করেছিল, এই জাতীয় ফ্রন্টের সৃষ্টি হলো। দ্বিতীয়ত হলো 22 দল, যখন রাষ্ট্রপতি ইলেকশন হবে 22 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 22 দল জেনারেল উসমানীকে ক্যান্ডিডেট করে ইলেকশন প্রস্তুতি গ্রহণ করলো। এগুলো আছে, এবং এই যে 7 দলীয় ফ্রন্টের নেতৃত্ব ছিলেন কিন্তু মশিউর রহমান জাদু মিয়া। উনি কিন্তু দিক নির্দেশনা দিতেন, কোথায় কি হবে না, কিভাবে করতে হবে, কিভাবে এগোতে হবে, সব নির্দেশনা দিতেন। এবং পরবর্তীতে এই কারণের জন্যই যখন রাষ্ট্রপতি নির্বাচন হলো তখন উনি ঘোষণা দিলেন যে আমি আমার পতাকা আজকে এই ফ্রন্টের নেতৃত্বে ফ্রন্টকে দিয়ে দিলাম, এবং আমি জাতীয় ন্যাশনাল আওয়ামী পার্টি বিলুপ্ত ঘোষণা করলাম করে ন্যাশনাল আওয়ামী পার্টির ফ্ল্যাগটা আমি তার হাতে, জিয়াউর রহমানের হাতে তুলে দিলাম, এবং সাথে সাথে ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতীক ধানের শীষ আমি জিয়াউর রহমানের হাতে তুলে দিলাম। বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি, আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টির নামকরণটা কিন্তু আমরাই করেছিলাম, তো বিএনপি নাম কিন্তু আমাদেরই দেওয়া, বিএনপি আমাদের সাংবাদিকদের কিন্তু দিয়েছিল, এটা কিন্তু আমাদের দেওয়া। ইংরেজিতে যখন আমি সাংবাদিকতা করতাম, আমি যে গাজীউল হাসান ইংরেজিতে সাংবাদিকতা করতাম, আমরা নামকরণ করলাম জাতীয়তাবাদী দল আনোয়ার কয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা ইংরেজিতে অনুবাদ করে দিলাম বিএনপি। বিএনপি নামটা এখন সকলেই বলে বিএনপি। বিশেষ করে আমি তখন স্পেশাল করসপন্ডেন্ট ছিলাম, এনআরএ স্পেশাল করসপন্ডেন্ট ছিলাম, আমি লিখলাম প্রথমে বিএনপি হিসেবে। যাই হোক, এটা পুরোনো কাহিনী, পুরোনো কাহিনী, কিন্তু এটা জাদু মিয়ারই সৃষ্টি আজকে এই বিএনপি। এটাই বাস্তবতা। জাদু মিয়ার নেতৃত্ব ছিল বলেই আজকে জিয়াউর রহমান সামনে নিয়ে এসে আজকে বাংলাদেশ এগিয়ে গেছিল একটি স্বনির্ভর জাতীয়তাবাদী শক্তির উদ্ভব হলো, এবং বাংলাদেশ আত্মমর্যাদাশীল একটি জাতি হিসেবে
আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদের হাত থেকে রক্ষা করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলো ওই সময় থেকে। যার জন্যে আমরা জাদু মিয়াকে স্মরণ করি। আমরা কথা দীর্ঘায়িত করবো না, এখন আমি বেশি কথাও বলতে পারি না, এখন কথা জড়িয়েও যায়, বয়স হয়েছে অনেক। আমি আপনাদের সকলকে জাদু মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত বরেণ্য নেতৃবর্গকে যে আমি আজকে আশাবাদী এই যে আমি প্রায় বলি যে আমি রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত ব্যর্থ একজন রাজনীতিবিদ। তার কারণ আমি সাংবাদিক হিসেবে যথেষ্ট প্রতিষ্ঠা পেয়েছি। আই ওয়াজ অ্যাটাচ টু প্রেসিডেন্ট, এবং আমি প্রেসিডেন্টের সাথে দেশ বিদেশ সব জায়গায় ঘুরেছি। ছাত্র জীবনে আমি যথেষ্ট রাজনীতিবিদের, আমি ছিলাম খুলনা জেলার প্রধান সংগঠক ছিলাম। কিন্তু আজকে আমি যখন রাজনীতিবিদ হলাম, মন্ত্রী হিসেবে কিন্তু আমি সফলতা লাভ করেছি, কিন্তু আমি রাজনীতিবিদ হিসেবে সফলতা পাইনি। তার কারণ আমি আমার উত্তরসূরি খুঁজে পাইনি। আমি চেয়েছিলাম সেই ডেডিকেটেড কর্মী, যে কর্মীদের মাধ্যমে বাংলাদেশ কিন্তু গর্বিত বাংলাদেশ তৈরি হবে। আজকে কিছু আমি আশাহত নই, আমি আশান্বিত যে জহিরুদ্দিন স্বপন তার মতো রাজনীতিবিদরা এগিয়ে আসছে, ইয়াং জেনারেশন এগিয়ে আসছে। জহিরুদ্দিন স্বপন আমার অনেক ছোট, বহু ছোট। তাদেরকে আমরা আগামী দিন বাংলাদেশের একটি শক্তিশালী সাম্রাজ্যবাদ বিরোধী, সম্প্রসারণবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী একটি রাজনৈতিক ছায়াকে সামনে দিয়ে তারা একটি আদর্শ গর্বিত বাংলাদেশ গড়ে তুলবেন, একটি দুর্নীতিহীন বাংলাদেশ গড়ে তুলবেন। এই আশাবাদ ব্যক্ত করে, জাদু মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে